অ্যামাজন ওয়ার্ল্ডের লার্জেস্ট অনলাইন মার্কেট প্লেস অ্যান্ড যেখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স, দ্যাট মিন এখানে প্রচুর পরিমাণে রেভিনিউ অ্যান্ড অনেক ডলার। 2022-23 লাস্ট পর্যন্ত মানে 24 পর্যন্ত আমার টোটাল সেলস ছিল $1,13,000। $1,13,000? জি। আমাদের যারা ম্যাক্সিমাম ক্লায়েন্টস আমাদের কাছে আসে তারা এই পলিসিগুলো জানে না, এগুলো ভায়োলেট করে। তারা ধরেন অধিক লাভ আর এর আশায় ফার্স্ট আরবিট্রাজ মডেল শুরু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে ক্লায়েন্ট আসে যেগুলো আমাদের থেকে ঘুরে গেছিলো। এই ক্লায়েন্টগুলোই আবার ফেরত আসে। হয়তো বা আপনার কোনো প্রেপ সেন্টার আছে বা ওয়্যার হাউস, যেখানে অ্যাড্রেস দিলে সেখানে চলে যাবে, সেখান থেকে ডিরেক্ট অ্যামাজনের কাছে পাঠিয়ে দিবে। আদারওয়াইজ সাপ্লায়ার, বেশ কিছু সাপ্লায়ার আছে যারা ডিরেক্ট অ্যামাজনে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এই যে যখন আপনি প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাচ্ছেন অ্যান্ড ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি হচ্ছে, দ্যাট মিন এটা অর্ডারটা অ্যামাজন ফুলফিলমেন্ট করছে। সো দিস ইজ অ্যামাজন FBA। আপনার কাছ থেকে ইনভয়েস চাবে, আরও বেশ কিছু ডকুমেন্টেশন আছে, হয়তো বা ব্যাংক স্টেটমেন্ট, নর্মাল একটা জিনিস, তাই না? আপনি আপনার প্রোডাক্টটা যে লেজিটিমেট এটা প্রুভ করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা থাকলেই না। যে জানে সে রাখবে, কিন্তু যে জানে না এই বিষয়ে এটা নিয়ে সমস্যায় পড়বে। আমি টোটালটা কাউন্ট করে দেখছি। আমার কাছে সবগুলো ডেটা রিপোর্ট আছেন। যদি ধরেন কোনো আপনি চেক করতে চান, আমার কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের হিস্ট্রি আছে, বিকজ ইউএসএতে এগুলো রাখতে হয়, কারণ ট্যাক্সেশন আছে, ফাইলিং আছে। আমার কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে। সো এটা আমার জন্য একটা মোটিভেটিভ হিসেবে কাজ করে যে না, আমি ফার্স্ট ইয়ারে আমার প্রায় $1,13,000 আমি আমার পার্সোনাল হোলসেল সেন্টার থেকে আমি সেল করতে পেরেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয় আমরা অনেকেই করতে চাই, বিশেষ করে রাজশাহীতে সার্বক্ষণিক একটি হাহাকার দেখা যায়, কাজ চাই, চাকরি চাই ইত্যাদি। কিন্তু আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছেন যিনি ইন্টারমিডিয়েট পড়া অবস্থাতেই তিনি তার নিজের জীবনকে কাজের মধ্যে অর্থাৎ বিজনেসের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন। এই অসম্ভব যে কাজটি করেছেন তিনি হলেন রাফি মুত্তাকি মাহি। তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা আজকে তার জীবনের কথা, তার চলার কথা, তার উদ্যোগের কথা নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। রাফি মুত্তাকি মাহি, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। অ্যান্ড এত সুন্দর একটা শো রাজশাহী শহরের, আমাদের রাজশাহীর উদ্যোক্তাদেরকে নিয়ে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রথমে জানতে চাইবো যে আপনি তো বর্তমানে একজন বিশ্ববিদ্যালয়ের অনার্স পড়ো, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে আপনি পড়াশোনা করছেন, স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট থাকা অবস্থাতে আপনি অ্যামাজনের FBA কাজ করতেছেন, তারপরে ওয়ালমার্টে কাজ করতেছেন, আবার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। অনেকগুলো ইস্যু আপনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তো আপনার এই কঠিন যাত্রার শুরুটা কিভাবে হলো? আপনার শুরুর গল্পটা শুনতে চাই। তো আমার যে যাত্রাটা শুরু, এটা হচ্ছে 2019 সাল থেকে। তো 2019 সালে হঠাৎ করে কি হলো, আমার মনে হলো জীবনে কিছু করা দরকার। কি করা দরকার সেটা জানি না, তো যেটাই পাইতাম ভালো লাগতো করতাম। কোডিং ভালো লাগলে কোডিং করি, ওয়েবসাইট বানাতে ভালো লাগলে ওয়েবসাইট করি, ডেটা এন্ট্রি দেখতে থাকি কি করা যায়। তো এই নিয়েই তখন আমি আর একটা জব সার্কুলার পোস্ট দেখি ফেসবুকে। সেটা ছিল অ্যামাজন FBA প্রোডাক্ট রিসার্চারের। তো সেই 2019 সালে আমি সেই পোস্টটা দেখে সেই কোম্পানিতে যাই। অ্যান্ড কোম্পানির নামটাকে উল্লেখ না করি, সেই কোম্পানিতেই আমার প্রথম অ্যামাজন FBA বিষয়ে ধারণা। অ্যান্ড ওই সময় আসলে ড্রপ শিপিং চলতো, অ্যামাজন FBA কেউ করতো না। বাট আমি কোম্পানিতে যখন ঢুকার পরে আমি জিনিসটাতে আমার একটা ইন্টারেস্ট আসে নিজের মতো করে, যে আচ্ছা এরা কী করছে, কেন করছে। তো এই প্রশ্নের উত্তর আমাকে আরও কৌতূহলী করে তোলে। যদিও এই কৌতূহলটা আমি হয়তোবা প্রত্যেক কোম্পানির কিছু পলিসি আছে, তো আমি ওখানে উত্তরটা পাই না। আমি নিজের মতো করে উত্তর খোঁজা শুরু করি যে আসলে এই বিষয়টা কি। নিজের মতো করে আরও ঘাটাঘাটি করতে করতে দেখি যে এটা অনেক বড় একটা জগৎ। অ্যামাজন ওয়ার্ল্ডের লার্জেস্ট অনলাইন মার্কেট প্লেস অ্যান্ড যেখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স, দ্যাট মিন এখানে প্রচুর পরিমাণে রেভিনিউ অ্যান্ড অনেক ডলার। তো এই চিন্তা থেকেই আমি ধরেন তখন বেসিক লেভেলে কিছু কাজ জানি, একবারে তো কেউ আর এক্সপার্ট হতে পারবে না। তো
যারা ফেসবুকে পোস্ট করতো বিভিন্ন গ্রুপে, তো তাদের প্রবলেমে সলভ দিতাম। এমনিতে আমি কিন্তু যে হ্যাঁ যদি একটা ক্লায়েন্ট পেয়ে যাই, আমি একটু ধরেন ওদের সাথে একটা চেষ্টা করতাম যে কোনো প্রবলেমে সলভ দিতে বা কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে। এরকম করতে করতে একদিন হুট করে আমি একটা পোস্টে কমেন্ট করেছিলাম অ্যান্ড আমাকে একজন ইনবক্স করে, ইউএসের একজন। তো সেখান থেকেই সে আমার প্রথম ক্লায়েন্ট ছিল অ্যান্ড আমি তখন তার স্টোর নিয়ে কাজ করা শুরু করি অ্যান্ড সেখান থেকেই আমার ধরেন এই যাত্রাটা শুরু আমার জীবনের। আচ্ছা, তো আপনি ঠিক আছে, আপনি কাজ শুরু করলেন। তো কাজ শুরু করলে একটা প্রশ্ন অনেক সময় অনেকের মধ্যেই আসে যে আচ্ছা, কাজ করে আসলে আয়টা, ইনকামটা কেমন হয়? তো এক্ষেত্রে আপনার আয়ের উল্লেখযোগ্য পরিমাণ কেমন, যেটা আপনাকে এখনও অনেক মোটিভেট করে বা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস দেয়? আচ্ছা, আমি যখন আমার 2022 সালে আমি আমার অফিস দেই অ্যান্ড তারপরে আমি সার্ভিস, আমার কাছে ক্লায়েন্ট আছে। আচ্ছা, যে আমার কাছে ক্লায়েন্ট আছে অ্যান্ড ওই সময় আসলে অ্যামাজন তো পলিসি অ্যান্ড আপডেট করতে থাকে। তো দ্যাট টাইম একটা ট্রেন্ড ছিল যে চাইনিজ প্রোডাক্ট দিয়ে বিজনেস। তো আমি কি করি, যে এটাও একটা ঘটনা থেকে আসলে হয়েছে। ঘটনাটা আমি হোলসেলে মুভ করি, মানে আমি সাপ্লায়ার, আমার থেকে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট পারচেস করতো। বাট এইটার পিছিয়ে যে ঘটনাটা, সেটা আমার একটা ক্লায়েন্ট ছিল, সিঙ্গাপুরে থাকে। তো সে $21,000 ইনভেন্টরি পারচেস করেছে চায়না থেকে। আমি প্রোডাক্টগুলো সোর্স করে দিয়েছি। পারচেস করার পরে সেই তার যে স্টোরটা ছিল, তার প্রোডাক্টগুলো অ্যামাজনে পাঠানোর আগে স্টোরটা সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা, অ্যান্ড যে কারণে কি হয়, তার প্রোডাক্টগুলো সব থেকে যায়। তো দ্যাট টাইম আমার মাথায় আসে, আচ্ছা আমার কাছে তো তার প্রোডাক্টগুলো আছে, আবার আমার কাছে তো ক্লায়েন্টও আছে, দেখি তো আমি প্রোডাক্টগুলো সেল করা যায় কিনা। তো এই করতে যে আমি যেই প্রোডাক্ট, আমার সেলিংয়ের টার্গেট ছিল 3 মান্থ, $21,000 ইনভেন্টরি, আই সোল্ড দেম উইথিন 1 উইক। 3 মান্থের জায়গায় 1 উইকে আমার সব প্রোডাক্ট সেল হয়ে গেল। অ্যান্ড অ্যামাজনে চাইনিজ প্রোডাক্ট সেল করলে লাভটা একটু বেশি, অ্যারাউন্ড 60%, 70% রিটার্ন অফ ইনভেস্টমেন্ট থাকে। সেখানে আমরা 40 to 50% রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিচ্ছিলাম। হ্যাঁ, বাট আমি এই যে টোটাল জিনিসটাকে, যে একটা ক্লায়েন্টের প্রোডাক্ট লাগছে সেটাও আমাদের কাছ থেকে নিচ্ছে, সার্ভিসও আমাদের কাছ থেকে পাচ্ছে, এই একটা জায়গায় এনেছি। অ্যান্ড জাস্ট বিকজ অফ দ্যাট আমি আমার ফার্স্ট ইয়ার 2022-23 লাস্ট পর্যন্ত, মানে 24 পর্যন্ত আমার টোটাল সেলস ছিল $1,13,000। $1,13,000? জি, ফ্রম মাই হোলসেল সেন্টার। তো এইটা তো আপনার জীবনের জন্য একটা তো বেশ মানে মোটিভেশনাল একটা সিচুয়েশন বা পয়েন্ট আমরা বলতে পারি। জি, এটা মানে আমি হুটহাট 2024-এ আমি একদিন হিসাবে বসি যে আমার টোটাল বিজনেসের কি বার্ন গেল, কি আর্ন গেল। আমি কিন্তু ততদিন পর্যন্ত জাস্ট মাসিক দাগটা টেনেছি, বাট আই ডিডন্ট নো যে আই ক্রসড $1,00,000। দ্যাট টাইম পর্যন্ত আমি এটা জানতাম না। অ্যান্ড সাডেনলি আমি টোটালটা কাউন্ট করে দেখছি, আমার কাছে সবগুলো ডেটা রিপোর্ট আছে। অ্যান্ড যদি ধরেন কোনো আপনি চেক করতে চান, আমার কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের হিস্ট্রি আছে, বিকজ ইউএসএতে এগুলো রাখতে হয়, কারণ ট্যাক্সেশন আছে, ফাইলিং আছে, আমার কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে। সো এটা আমার জন্য একটা মোটিভেটিভ হিসেবে কাজ করে যে না, আমি ফার্স্ট ইয়ারে আমার প্রায় $1,13,000 আমি আমার পার্সোনাল হোলসেল সেন্টার থেকে আমি সেল করতে পেরেছি। যেটা বলতেছিলেন আপনি, যে আপনি কাজ করতেছিলেন মূলত ওই মুহূর্তে অ্যামাজনে। তো অ্যামাজন এফবি নিয়ে কাজ করতে গিয়ে অনেকেই ব্যর্থ হচ্ছেন বা হন, তো এর সমাধানটা কি? আচ্ছা, অ্যামাজন এফবিএ নিয়ে কাজ করতে যেয়ে ব্যর্থ হচ্ছে, আসলে ব্যর্থ হওয়ার কারণটা প্রথমে আমাদেরকে জানতে হবে। প্রথমত অ্যামাজন এফবিএর জিনিসটা, এটার মডিউলগুলো কি সেটার বিষয়ে জানতে হবে। অ্যামাজন এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এটা জাস্ট সিম্পল। আপনি ধরেন বাংলাদেশে বসে বিজনেস করছেন অ্যামাজনে, তো আপনি দুইভাবে ব্যবসা করতে পারবেন। আপনি ধরেন আপনি যদি ইউএসএতে থাকেন, আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট যে কোনো সাপ্লায়ার কাছ থেকে কিনে আপনি আপনার নিজস্ব বাসায় রাখছেন, আপনার কাছ থেকে কাস্টমার অর্ডার আসছে, আপনি ডেলিভারি করে দিচ্ছেন। বাট আপনি যখন বাংলাদেশে আছেন, আপনার তো নিজস্ব বাসা নেই ইউএসএতে,
আপনি তখন কি ইউএসের রুলস রেগুলেশনস অ্যান্ড পলিসি এত সুন্দর যে এই যে বাংলাদেশে বসে ইউএসএতে বিজনেস করছি, আপনি এখানে বসে থেকে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, সেগুলো হয়তো বা আপনার কোনো প্রেপ সেন্টার আছে বা ওয়্যার হাউস, যেখানে অ্যাড্রেস দিলে সেখানে চলে যাবে, সেখান থেকে ডিরেক্ট অ্যামাজনের কাছে পাঠিয়ে দিবে। আদারওয়াইজ সাপ্লায়ার, বেশ কিছু সাপ্লায়ার আছে যারা ডিরেক্ট অ্যামাজনে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এই যে যখন আপনি প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠাচ্ছেন অ্যান্ড ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি হচ্ছে, দ্যাট মিন এটা অর্ডারটা অ্যামাজন ফুলফিলমেন্ট করছে। সো দিস ইজ অ্যামাজন FBA। তো এই বিজনেসের আবার 3টা মডিউল আছে। আচ্ছা, 3টা মডিউল হচ্ছে আরবিট্রাজ, হোলসেল অ্যান্ড প্রাইভেট লেভেল। ওকে। এই প্রত্যেকটাতেই ধরেন কিছু রিস্ক ফ্যাক্টর আছে অ্যান্ড কিছু ক্লজ অ্যান্ড ক্লন্স আছে। যেমন প্রথমটা আরবিট্রাজ মডেল। আরবিট্রাজ মডেল ইজ ডেড। আরবিট্রাজ হচ্ছে রিটেল টু রিটেল, ওয়ালমার্ট থেকে প্রোডাক্ট কিনছি, অ্যামাজনে সেল করছি, আলিবাবা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনছি, অ্যামাজনে সেল করছি। অ্যান্ড উই বেসিক্যালি ডু হোলসেল, বিকজ হোলসেল ইজ দ্য সেফেস্ট অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট। বাট এটা হচ্ছে আপনার লং টার্ম বিজনেস, সিকিউর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, বাট ফার্স্টে স্টার্টিংটা একটু স্লো। এখানে আপনি বাল্ক, আমরা কি করি, আমরা বিভিন্ন ব্র্যান্ডস আছে তাদের কাছ থেকে ডিরেক্ট প্রোডাক্ট পারচেস করি, বাল্কে প্রোডাক্ট পারচেস করি। অ্যান্ড আমরা এই জিনিসটা মেক শিওর করি যে এই প্রোডাক্টটা আমরা পারচেস করছি, সেই প্রোডাক্টটা আমি আর যেই অ্যামাজন স্টোর আছে সেখানে আমি 1 to 2 মান্থের মধ্যে সেল দিতে পারবো কিনা। ওকে। সো এখানে ধরেন রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা একটু কম অ্যান্ড স্লো, বাট এটা লং টার্মে খুব সাস্টেনেবল অ্যান্ড রিস্ক ফ্রি একটা বিজনেস। বা অ্যামাজন অবশ্য রিস্ক ফ্রি টার্মসটা ইউজ করা যাবে না, যদিও বিজনেস আসলে কখনোই বিজনেস কখনো রিস্ক ফ্রি হয় না, বাট এটা সবচেয়ে সেফেস্ট ওয়ে যেটা আমরা করি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ প্রাইভেট লেভেল। আচ্ছা, প্রাইভেট লেভেলে 43% মানুষ অনলি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে, হতে পারে না। অ্যান্ড সাকসেস রেট অ্যাবাভ 16%, বিকজ এখানে আপনাকে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে হচ্ছে, লঞ্চ করে তারপরে সেই প্রোডাক্টটাকে নিজস্ব ব্র্যান্ডিং করে মার্কেটিং করে সাকসেসফুল হবে কি হবে না। হ্যাঁ, তো এই যে এখানে 3টা আলাদা আলাদা মডিউল, এখানে মেইন সমস্যাটাতে মানুষ পড়ে, তারা পলিসিস জানে না। দে ডোন্ট নো অ্যাবাউট অ্যামাজনস পলিসিস, রুলস অ্যান্ড রেগুলেশনস, ইউএসএর কিছু লজ আপনাকে জানতে হবে। অ্যান্ড পলিসিস যদি জানেন তাহলে আপনি এখানে বিজনেস করতে পারবেন। কারণ ধরেন আপনি অ্যামাজনে বিজনেস শুরু করে দিলেন, আপনি ভাবলেন যে ঠিক আছে আমি তো এই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি, প্রোডাক্ট কিনে অ্যামাজনে পাঠাই দিলেই হয়ে গেল। আপনি প্রোডাক্ট নিলেন, সাপ্লায়ারও ঠিকঠাক আছে, কিন্তু আপনি জানেন না যে আপনার কাছে কোন কোন পেপারসগুলো সাপ্লায়ারের কাছ থেকে নিতে হবে। কারণ অ্যামাজন হয়তো বা আপনার কাছ থেকে 1 সপ্তাহ পরে পেপারসগুলো চাবে, আপনার কাছ থেকে ইনভয়েস চাবে, আরও বেশ কিছু ডকুমেন্টেশন আছে হয়তো বা চাবে, ব্যাংক স্টেটমেন্ট, নর্মাল একটা জিনিস, তাই না? আপনি আপনার প্রোজেক্টটা যে লেজিটিমেট এটা প্রুভ করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা থাকলেই না। যে জানে সে রাখবে, কিন্তু যে জানে না এই বিষয়ে সে এটা নিয়ে সমস্যায় পড়বে। সো এইখানে আমাদের যারা ম্যাক্সিমাম ক্লায়েন্টস আমাদের কাছে আসে, তারা এই পলিসিগুলো জানে না, এগুলো ভায়োলেট করে। তারা ধরেন অধিক লাভ আর এর আশায় ফার্স্ট আরবিট্রাজ মডেল শুরু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে ক্লায়েন্ট আসে যেগুলো আমাদের থেকে ঘুরে গেছিলো, এই ক্লায়েন্টগুলোই আবার ফেরত আসে। এক্সেলেন্ট। আচ্ছা, এখন এইটা গেল আপনার বিজনেসের কথা। অ্যামাজনের বিজনেসে করতে গিয়ে যারা ব্যর্থ হচ্ছেন তাদেরকে তো আপনি কিছু সফলতার দিক নির্দেশনা বললেন। এখন এক্ষেত্রে এবার বলবো আমরা আমাদের নিজেদের কথা, যে রাজশাহীতে দক্ষ জনবল লোকের অভাব, এটা আমরা সবসময় বলি। তো এই ক্ষেত্রে এই সংকটের মধ্যে দিয়ে আপনি আপনার টিমটাকে কিভাবে তৈরি করলেন? আচ্ছা, এটা আপনি খুবই কঠিন একটা কোয়েশ্চেন করে ফেলেছেন। কারণ আমি আমার টিম যেটা তৈরি করেছি, হ্যাঁ, সেটা রাজশাহীর সব জনবল নিয়ে আমি তৈরি করতে পারিনি। হ্যাঁ, সেখানে রাজশাহীর কিছু মানুষ আছে, বাট আমাকে এই একটা প্রপার টিম করার জন্যে আমাকে হায়ার করতে হয়েছে ঢাকা থেকে, খুলনা থেকে, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, বাট রাজশাহীতে আমি পাই নাই। অ্যান্ড আমার মনে হয় রাজশাহীর একটা বড় সমস্যা যে এখানে এই যে আমাদের মতো যারা উদ্যোক্তা তারা এটা জানে যে এখানে আসলে কাজের অনেক স্কোপ আছে, কিন্তু দক্ষ লোকের অভাব, দক্ষ জনগণের খুবই অভাব।
এক্স্যাক্টলি। তো দক্ষ জনবলের অভাব, এটা আমিও বুঝতেছি, আপনিও বুঝতেছেন, কিন্তু এটা আমরা এই ঘাটতিটা, এই প্রবলেমটাকে আমরা কিভাবে কাটাতে পারি, মানে প্রবলেমটাকে সলভ করতে পারি কিভাবে? আচ্ছা, এইটা আসলে প্রবলেমটা আমাদের রাজশাহী শহরের ইকোসিস্টেমের, মানে রাজশাহী আসলেই তো আমরা একটু রাজকীয়, সেই কারণে আমাদের আলসামুটা একটু বেশি। হ্যাঁ, তো এখানে প্রবলেমটা সলিউশন করতে হলে আমাদের ইকোসিস্টেমটা চেঞ্জ করতে হবে, আমাদের রুট লেভেল থেকে কিছু হয়তোবা ট্রেনিং বা ক্যাম্পেন অ্যান্ড সরকারি একটা বড় উদ্যোগ দরকার রাজশাহী শহরের। যেহেতু এখানে শুধুমাত্র ট্রেনিং দিয়ে হবে না, এখানে সচেতনতামূলক কিছু কর্ম দরকার, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে এটা বোঝাতে হবে যেখানে কর্ম আছে, তো কর্মসংস্থান নাই না, কর্মসংস্থান আছে, তোমাকে তৈরি হতে হবে। তুমি যদি কিছু না পারো, কোনো কর্মসংস্থান নিবে না। সো রাজশাহীর টোটালি যেই কর্মজীবী মানুষ, যাদেরকে কর্মজীবী মানুষের সংকট রাজশাহীতে, কর্মজীবী মানুষ দরকার। আপনি বিজনেস করতেছেন স্টুডেন্ট লাইফ থেকে, তো স্বাভাবিকভাবেই এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জের ক্ষেত্রে শুরুতে আপনি আসলে কার সাপোর্ট পেয়েছেন, অথবা কোথা থেকে বাধা পেয়েছেন যদি বলতেন? আমি শুরুতে কারো সাপোর্ট পাইনি। আচ্ছা, মানে যখন স্টার্টিং, দ্যাট ওয়াজ মাই অ্যাডমিশন ফেজ, অ্যান্ড স্বাভাবিক অ্যাডমিশন ফেজে আমি একটা ছেলে যে কিনা ছেলে না, মানে একেবারে আমার কলেজ পড়ুয়া স্টুডেন্ট, আমার বাসার ছোট ছেলে। তো আমি সারাদিন, মানে দিনে এমন গেছে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা আমি পিসির সামনে বসে আমি কি করছি, কিসের পিছিয়ে ছুটছি আমি জানি না। আমি সারাদিন একটাই আকাঙ্ক্ষা, ইচ্ছে যে আমি কিছু করবো হয় এই ফিল্ডে, মানে একটা না, আমি তখন ভার্সেটাইল, যা ভালো লাগে আমার কিছু করতে হবে একটা। তো দ্যাট টাইম আমার ফ্যামিলি টোটালি স্বাভাবিক, অ্যাডমিশনের টাইমে টোটালি আমার বিপক্ষে ছিল। দে ওয়ার রিয়েলি নট হ্যাপি যে আমি কি করছি। আমাকে মোটিভেট তো কি সাপোর্ট তখন আমি কোথাও থেকেই পাইনি। ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ডরাও কিছু আছে বুলি করেছিল। আচ্ছা, মানে সামনে না করুক, পিছে হয়তো বুলি করেছে, দে কী করবে সারাদিন কী করছে। হ্যাঁ, বাট যখন কিছু একটা করতে পেরেছি তখন একটা সাপোর্ট। বাট এখানে একটা ছোট্ট জিনিস গল্প আছে, যে আমার এই যাত্রার পিছে আমার যদি কোনো ব্যাকবোন থাকে বা খুব সাপোর্টিভ কেউ থাকে, প্রথমে না হলেও পরে, সেটা আমার মা। বাট অ্যাট ফার্স্ট আমি যখন স্টার্টিং করি, ওয়ান ডে সে আমাকে খুব বকাবকি করে। আচ্ছা, তার সাথে আমার অনেক তর্ক হয়। সে আমাকে এটা বলে দেয়, লিখে দেয় যে তুই জীবনে কোনোদিনও কিছু করতে পারবি না, তুই একটা শূন্য। মানে আপনার আম্মা এটা, আমার আম্মা এটা আমাকে লিখে সিগনেচার করে দেয়। আমি ওটা নিচে লিখি যে না, আমি আমার জীবনে কিছু করেই ছাড়বো। আমি রেড ডে সিগনেচার করে দিই, দিয়ে আমি ওটা এখন একটা চ্যালেঞ্জের মতো। হ্যাঁ, যে চ্যালেঞ্জ, যে না আমাকে করতেই হবে। অ্যান্ড এই জেদগুলোই হয়তো বা আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়েছে। যে এই যে থাকে না, যে নিজেই নিজের কম্পিটিটর, নিজেই নিজের সাপোর্টার। আমার রাগও আমি আমার কাজের উপরে, আমার সব কিছু ধরেন আমার কাজের উপরেই নিয়ে গেছি। আমার এই যে রাগগুলো হয়েছে, ক্ষোভগুলো হয়েছে, যে মানুষজনই বুলি করছে, এটা ওটা বলছে, আমি রাগগুলো কোথাও দেখাইনি, আমি রাগগুলো আমার কাজের উপরে দেখিয়েছি। এক্সেলেন্ট। আচ্ছা, অনেক দিন ধরে বিজনেস করতেছেন, তো বিজনেসের আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। এরকম কি কখনো হয়েছে যে সব কিছু বাদ দিয়ে আমি ঝামেলাতে আর পারতেছি না, এরকম কখনো হয়েছে কিনা? ডেফিনেটলি লট অফ টাইম। বাট লাস্টটা আমার যেটা হয়েছে, আমি আপনাকে বললাম আমি চাইনিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতাম। তো চাইনিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করা এটা ট্রেন্ড ছিল, বাট নট দ্য লেজিট ওয়ে। তারপরে আমার অ্যারাউন্ড আমার যতগুলি স্টোর ছিল সাসপেন্ড হয়ে যায়। যেহেতু আমি একটা এজেন্সি চালাই লং টার্ম, আমার আপস অ্যান্ড ডাউনস থাকবে, আমার স্টোরগুলো সাসপেন্ড হয়ে যায়। বাট দ্যাট টাইম আমার মনে হয়েছিল যে হয়তো এবারই শেষ। বাট দেন আমি ভাবলাম যে অ্যামাজন আমাকে যদি প্রশ্নই না করতে পারে, বা অ্যামাজন আমার এগেনস্টে যে লিগাল ইস্যুগুলো নিচ্ছে, এখন আমি যদি অ্যামাজনের কোনো জায়গায় না রাখি যেখানে অ্যামাজন আমি তার কোনো পলিসিতে আঘাত করব, দ্যাট টাইম আমি দেখলাম একটাই ওয়ে, সেটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে, লিগাল যে ব্র্যান্ডসগুলো আছে। অ্যান্ড আল্লাহর রহমতে আমি ওই জায়গাটা থেকে যতবার আমার এটা মনে হয়েছে না যে হয়তো বা এবারই শেষ, এখানেই শেষ, আল্লাহ আমাকে প্রত্যেকবার
ওই জায়গাটা থেকে তুলে এনেছে। অ্যান্ড একটা ঘটনা শেয়ার করতে চাই ছোট্ট। আমি যখন প্রথম আমার কাজটা পাই হাতে, দ্যাট টাইম আমার বাসায় কোনো ডিভাইস ছিল না, কম্পিউটার ছিল না। কম্পিউটার ছিল না। তো আমি কাজ পেয়ে গেছি, পরের দিন আমার কাজ স্টোর পাবো, আমি প্রথম স্টোর আমার লাইফের। তো আমি হচ্ছে আমার পিসি ঠিক করতে নিয়ে যাই নিউ মার্কেটে, পকেটে 4-5 হাজার টাকা, তাও আম্মুর কাছ থেকে নিয়েছি কিছু, আব্বুর কাছ থেকে, এর কাছ থেকে ধার করে, যে ঠিক আছে হয়ে যাবে। তো ঠিক করতে যেয়ে দেখি আমার পিসি যেটা, সেটা তো মানে 2012 সালে কিনা, বাট ভালো ছিল মোটামুটি, কিন্তু অনেক দিন ধরে থেকে ভিতরের হার্ডওয়্যার, তারপরে মাদারবোর্ড সব গেছে ঠিক করতে 10-12 হাজার টাকা লাগবে। আমার তো মনটা খারাপ ওই সময়, আমি মানে আকাশের দিকে তাকাই, আমি খালি কোনো কিছু না ভেবে মাথা টাথা মন টন খারাপ করে বাসায় চলে আসছি, যে আর আল্লাহ তুমি একটু দেখো। আমি একটু কই যে আল্লাহর কাছে আমি তখনও আশা রেখেছি যে আল্লাহ কিছু করবে। দ্যাট টাইম আমার ফোনে একটা কল আসে, কলটা আসে আমার একটা ফ্রেন্ডের মা। সে কল দেয় যে বাবা, তোমার বন্ধু তোমার জন্য 10,000 টাকা রেখে গেছে, সে ইউএসএতে চলে গেছিলো। অ্যান্ড আমি তাকে যে বলেছিলাম যে মামা আমার কিছু টাকার দরকার, তুই আমাকে একটু দিস, তুই ইউএসএতে যাওয়ার আগে। তো আমি নিজে এটা ভুলে গেছি। আচ্ছা, আমি দ্যাট টাইম আমি নিজে এটা ভুলে গেছি। সাডেনলি কল দিয়ে আন্টি বলছে যে তোমার জন্য টাকাটা রেখে গেছে, তোমার বিকাশ নাম্বার দাও। মানে ওই সময় টাকার খোঁজ আসছে যে সময় টাকাটা আমার দরকার ছিল। অ্যান্ড ট্রাস্ট মি, ওই দিন আমার একটা বিশ্বাস হয়ে গেল যে আমার জীবনে যে আল্লাহ আছে সব সময়, অ্যান্ড উনি যে ভালোবাসে, বান্দাকে ভালোবাসে, এই জিনিসটা না আমার ভিতরে ওই দিন যে গেঁথেছে, তারপর থেকে আমার লাইফে বারবার অনেকবার আমি তার চেয়ে বেশি ভেঙেছি। বাট ওই যে একটা বিশ্বাস মনের মধ্যে যেটা আছে যে হোয়াট এভার হ্যাপেন্স, আমি একা না, দেয়ার ইজ সামওয়ান, দেয়ার ইজ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ আছে, যে আছে আল্লাহ। তো এই বিশ্বাসটা আমাকে কোনোদিনও থামতে দেয়নি। মাশাআল্লাহ। আচ্ছা, তো এটা তো আপনার সাহসের গল্প, উদ্দীপনার গল্প শুনলাম। রাজশাহীর অনেক তরুণ, অনেক স্টুডেন্ট তারা কিছু করতে চায় কিন্তু সাহস করতে পারে না। তো এরকম ব্যক্তিদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? আমি ছোট একটা পরামর্শ দিব, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। নেমে পড়তে হবে, নেমে পড়তে হবে। আসলে কি, আমরা যেই জায়গাটাতে ভয় পাই সেটা হচ্ছে স্বপ্ন দেখতে। প্রথম যে জায়গাটা দেখেন, দিন শেষে কিন্তু আমাদের ব্রেন বলেন বা মানুষের চাওয়া পাওয়া, মানুষ সেটাই হতে পারে যে যেটা চাই। ধরেন আপনি একটা বাস যে ড্রাইভার আছে বা একটা কন্ট্রাক্টর কিন্তু চাই যে তার ছেলে বড় হয়ে হয়তো বা ড্রাইভার হোক, তাই না? ওস্তাদ মানে ড্রাইভার হবে। তো তার ছেলে কিন্তু বড় হয়ে হয়তো বা তার ছেলে যদি এটাই ভাবে আমি ড্রাইভার হবো, সে ড্রাইভার হবে। যে ভাবে যে আমি ডাক্তার হতে চাই বড় হয়ে, হয়তো বা সে ডাক্তার হয়, নাহলে মেডিকেল লাইন হয়। বাট যে ভাবে যে আমি মিলিনিয়ার হতে চাই বা বিলিনিয়ার হতে চাই, সে কি হতে পারে নাকি পারে না? চেষ্টা করলে হয়তো, চেষ্টা করলে। আজকে তো মানুষজন হয়েছে, এমন না যে হয়নি। আমি পারি চাই না পারি, স্বপ্নটা বড় দেখতে হবে। সো দ্যাটস দ্য থিং, যেখানে মানুষ প্রথম আটকায়, স্বপ্নটা বড় দেখতে। যখন স্বপ্ন বড় হবে না, তখন সামনে যেটাই আসুক সব কিছু ছোট মনে হবে। সো ওই জন্যেই মোটিভেশন ইজ টেম্পোরারি বাট অ্যাকশন ইজ পারমানেন্ট। সো জাস্ট ডু ইট, এটাই যেটাই করে ফেলতে হবে, বসে থাকা যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি স্পন্সর করেছে র্যামসপিডি। র্যামসপিডি রাজশাহী থেকে পরিচালিত একটি সফটওয়্যার ফার্ম। আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্টিং অথবা ইআরপি সফটওয়্যার প্রয়োজন হলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। জনাব মাহিব, র্যামসপিডির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ফর দ্য গিফট অ্যান্ড থ্যাংক টু র্যামসপিডি ফর দিস গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনলাম রাজশাহীর একজন তরুণ উদ্যোক্তা, যিনি তার একেবারে কলেজ লাইফ থেকে শুরু করে আজকে কম্পিউটার সায়েন্সে তিনি পড়াশোনা চলছে, এখনও তার স্টুডেন্ট লাইফ শেষ হয়নি, কিন্তু ইতিমধ্যেই তিনি তার সফলতার ছাপ রেখে যাচ্ছেন।
তো তার মুখ থেকেই জানলাম যে রাজশাহীতে যেমন দক্ষ জনবলের অভাব আছে, এখানে সরকার থেকে হোক বা বড় বড় প্রতিষ্ঠান থেকে এই জনবল তৈরিতে যদি মনোযোগ দেওয়া হয় তাহলে রাজশাহীর তরুণরা কাজের একটি সন্ধান পায়। পাশাপাশি আমরা যারা কাজে নেমে পড়তে ভয় পাচ্ছি যে আমরা জীবনে কি করব না করব, তাদের জন্য ওনার পরামর্শ থাকবে জাস্ট ডু ইট, আপনি নেমে পড়েন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে মনে করবেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনাব মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্যে, এই এত সুন্দর একটা আপনাদের এই শোতে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে অংশীদারিত্ব করানোর জন্যে।